আসসালামু আলাইকুম, আমি সানজিদা ইসলাম। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য নিয়ে আসছি সেই দিন এই মাঠ কবিতাটি। এটি লিখেছেন কে? জীবনানন্দ দাশ, আমাদের খুবই জনপ্রিয় একজন কবি। ঠিক আছে, এবার আমরা কি জানবো? কবির হচ্ছে জীবনানন্দ দাশের একটু পরিচয় সম্পর্কে জেনে নিতে পারি, তাই না? ওকে, জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। এটা কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করে? বরিশাল শহরে জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করে? বরিশাল শহরে। তার পিতার নাম কি ছিল এবং মাতার নাম কি ছিল? এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ কি, এগুলো তোমাদের এমন ভাবে দিয়ে দিবে, তোমরা অপশন থেকে গুলাই ফেলবা যে আসলে কার পিতার নাম কি এবং কার মাতার নাম কি। সো এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমরা খুবই সুন্দর করে পড়বো। ওকে, এবার কুসুম কুমারী দাস কে ছিল? কুসুম কুমারী দাস ছিল একজন কি স্বভাব কবি। এইটাও মনে রাখবা, কারণ এই কোশ্চেনটা কিন্তু আসে এবং আমি যখন পরীক্ষা দিই তখন আমারও এসেছিল। ওকে, জীবনানন্দ দাশ বরিশালে কোথায় কোথায় পড়েছে? বরিশালের ব্রজমোহন স্কুল কলেজে পড়েছে। ঠিক আছে, এছাড়া তিনি কোথায় পড়েছে? কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়েছেন। ওকে, 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি করেছেন? ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করে। ওকে, ইংরেজি সাহিত্যে কি লাভ করে? MA ডিগ্রি লাভ করে তিনি কি করেন? অধ্যাপনা শুরু করেন। ওকে, অধ্যাপনা শুরু করেন। ঠিক আছে, এবং কি করে তিনি সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। ওকে, জীবনানন্দ দাশ 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কি করে? MA ডিগ্রি লাভ করে। এরপর তিনি কি করেন? অধ্যাপনা শুরু করেন এবং সেখানে কি অনেক দিন ধরে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত কি ছিল? আধুনিক জীবন চেতনার কবি। ওকে, এটা আমরা মনে রাখবো যে জীবনানন্দ দাশ কি হিসেবে পরিচিত ছিল আমাদের মাঝে। ওকে, আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত ছিল। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য হিসেবে তিনি কি ছিল? নির্মগ্ন চিত্র ছিল। ওকে, আচ্ছা, কবির দৃষ্টিতে বাংলাদেশ কি ছিল? এক অনন্য রূপসী। এজন্য কি বলা হয়? জীবনানন্দ দাশকে কি বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয়। ওকে, এটা তোমরা মনে রাখবা। তোমরা সৃজনশীলে বা যে কোনো জায়গায় তোমাদের আসতে পারে যে জীবনানন্দ দাশ কেমন কবি ছিলেন, তখন কি লিখবো আমরা? রূপসী বাংলার কবি ছিল। ঠিক আছে, এরপরে কি আছে? তিনি এদেশের গাছপালা, ফুল পাখি, এগুলো কি আজন্ম তার অনেক অনেক বেশি প্রিয় ছিল। তার রচিত গ্রন্থ কি কি আছে? ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা, তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, ওকে, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। ঠিক আছে, এবার উনি কত সালে মৃত্যুবরণ করেন? এটা আমরা সব থেকে বেশি জানবো। 1954 সালের কোথায়? 14ই অক্টোবর তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। এবং কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায় মৃত্যুবরণ করেন। এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং কি হয়? 22শে অক্টোবর কি হয়? মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এরপরে আমরা দেখি একটু ওনার পাঠ পরিচিতি সম্পর্কে জানি। ঠিক আছে, জীবনানন্দ দাশ কি বলেছে আসলে আমাদের সেই দিন এই মাঠের পাঠ পরিচিতি সম্পর্কে জানি। সভ্যতা একদিকে যেমন কি ছিল? ক্ষয়িষ্ণু ছিল। ক্ষয়িষ্ণু বলতে আমরা কি বোঝাবো জানো? ক্ষয়িষ্ণু বলতে আমরা আসলে কি বোঝাবো? ক্ষয়িষ্ণু বলতে আমরা বোঝাবো যেটা ক্ষয় হয়ে যায় বা কি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে কি আছে? অন্যদিকে চলে তার বিনির্মাণ। ওকে, মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মরণশীল ব্যক্তি মানুষ কি হয়? মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। প্রকৃতি কিন্তু তার নিয়মে কি হয়? চলে যায়। কিন্তু আমরা মানুষ হিসেবে কি? আমরা মানুষ একদিন কি মরেই যাব। আমরা সবাই জানি যে আমরা একদিন মারা যাব। তারপরেও আমাদের কি অনেক বেশি স্বপ্ন থাকে, অনেক কিছু থাকে, কিন্তু প্রকৃতি কিন্তু তার মতন করে চলে যাবে। মানুষের মৃত্যুর জন্য কি প্রকৃতি থেমে থাকবে? থেমে থাকবে না। সে তার সৌন্দর্য নিয়ে সবসময় চলতেই থাকবে। ঠিক আছে, মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে কি পড়ে? এই যে চালতা ফুলটা মনে রাখবা, তোমাদের কবিতায় একটি ফুলের নাম আছে, সেটা কি? চালতা ফুল পড়ে শীতের শিশির। ঠিক আছে, চালতা ফুলে কি পড়ে? শীতের শিশির পড়ে। আর একটা জিনিস থাকবে লক্ষ্মী প্যাঁচা। ঠিক আছে, লক্ষ্মী প্যাঁচা। ওকে, লক্ষ্মী প্যাঁচকের কণ্ঠে ধ্বনিত হয় কি? মঙ্গল বার্তা। এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এই লাইনটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। খেয়া নৌকা চলে কি নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর কি থাকে না, রেশ থাকে না। ফলে কি হয়, মৃত্যুতে সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। যেমন কি আমরা শেষ হয়ে যেতে পারি, কিন্তু আমাদের প্রকৃতি আছে, আমাদের পৃথিবীর সৌন্দর্য আছে, এগুলা কি সব সময় চিরস্থায়ী, তাই না? এগুলা সারা জীবন থাকবে, কিন্তু আমরা হচ্ছে একসময় বেঁচে থাকবো না। এরপরে কি বলেছে, প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে কি সৌন্দর্যের মৃত্যু নেই। এটাই আমি তোমাদের মাত্রই বললাম যে মানুষের মৃত্যু আছে, কিন্তু সৌন্দর্যের কি মৃত্যু নেই। মানুষের স্বপ্নেরও কি মরণ নেই। আমরা যে স্বপ্নগুলো দেখি, তাই না, নিজেদের, যে আমরা একদিন বড় হব, বড় হয়ে কি করব, গাড়ি বাড়ি করব, তাই না, বাবা মাকে অনেক ভালো রাখবো, এগুলো হচ্ছে আমাদের এক একটা স্বপ্ন, তাই না? এগুলার কি কখনো মৃত্যু হবে? মৃত্যু হবে না, কিন্তু আমরা একসময় কি হব, মারা যাব। আমরা এই স্বপ্নগুলো পূরণ করতে না পারলেও কি হবে, এরপরে আমাদের পরের যে জেনারেশন আছে তারা এসে কিন্তু এই স্বপ্নগুলোকে নিয়ে আবার চিন্তা করবে, তারা সফল করার চেষ্টা করবে। এইভাবে কি হবে, স্বপ্নের মৃত্যু নেই, কিন্তু আমাদের মৃত্যু আছে। ওকে, এবার আমি তোমাদেরকে এই দুইটা জিনিস পড়ানোর পর এবার একটু সিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের সিকিউ সম্পর্কে একটু ধারণা দিব, যে আসলে আমরা কিভাবে সিকিউ গুলো লিখবো, তাই না? এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলাতে হচ্ছে আমরা সব থেকে বেশি কি প্লাস কম পাই, কেন? আমাদের লেখার ধরনের জন্য আমরা বুঝি না আসলে কিভাবে লিখতে হবে। যদি আমরা সুন্দর করে না লিখি, যদি আসলে কবিতাটাই না বুঝি, তাহলে আসলে কিভাবে সুন্দর করে লিখবো? এই জন্য কি করতে হবে, আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে এবং বুঝে যে কথাটা বলেছে ওই কথার উপর ডিপেন্ড করে লিখতে হবে। তুমি শুধু শুধু খাতা পড়ে লিখলেই কি তোমাকে টিচার নাম্বার দিবে না, কিন্তু তুমি যদি গুছায় অল্প কথায় লিখে দাও, তুমি অল্প লেখো কিন্তু সেটা গুছায় লেখো এবং বুঝো, মানে টিচারকে বুঝতে দাও যে না, ও আসলে বুঝছে, ও বুঝে কথাটা লিখছে, তখনই কি তোমাকে টিচার আসলে নাম্বার দিবে। আচ্ছা, আমরা দেখি কি সিকিউ আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্যের প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে কি করেছে, সৃষ্টি করেছে। বিশেষ করে কি করেছে, দ্যপথের পাঁচালী, আচ্ছা এখানে ভুল আছে, এটা হবে হচ্ছে কি আই থিঙ্ক পথের পাঁচালী হবে। পথের পাঁচালী ও আরণ্যক উপন্যাসে কি হবে, প্রকৃতি চিরকালের নবীন রূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং আরো অনেকের সেই চিরন্তন কি আছে, প্রকৃতির সন্তান। এরা যায় আসে, থাকে না। ঠিক আছে, কিন্তু প্রকৃতি কি চিরকালই নানা রূপ, রস, গন্ধ, বর্ণে কি হয়, বিরাজমান থাকে। দেখেছো, এটা কি আমাদের সেই দিন এই মাঠ কবিতায়ও কি বলেছে, যে আমরা যাব আসবো, আমাদের মৃত্যু হবে। কবি খুব মৃত্যু নিয়ে কিন্তু খুবই ভেবেছে, তাই না, যে আমি মারা যাব, কিন্তু আমার যে চারপাশের মাঠ ঘাট নদী নালা, এগুলো সব, তার যে একটা সৌন্দর্য, এগুলো কিন্তু কি হবে, মৃত্যু হবে না, এগুলো কিন্তু চিরকালই বেঁচে থাকবে। ওকে, আর আমাদের উদ্দীপকেও কি সিমিলার জিনিসই হচ্ছে বোঝাচ্ছে, যে অপু, দুর্গা আরো অনেকেই কি চিরন্তন প্রকৃতির সন্তান। তারা যায় আসে, কিন্তু কি প্রকৃতি চিরকালই কি তার রূপ, রস, গন্ধ, বর্ণে কি হয়, বিরাজমান থাকে। ওকে, এবার আমরা প্রথম কোশ্চেনে দেখব কি ছাই হয়ে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে কবিতায়, আর তোমাদের কবিতাটা হচ্ছে আমি আজকে ডিটেলসে বলতে পারিনি, কারণ প্রথম ক্লাস যেহেতু, আমি একটু সিকিউ নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, এই জন্য কবিতাটা নেক্সট আরেকদিন হচ্ছে তোমাদেরকে ডিটেলসে পড়াবো। ওকে, আচ্ছা, কি ছাই হয়ে যায়, এটা হচ্ছে তোমাদের কবিতায় আছে। কি ছাই হয়ে যায়, এখানে আমরা দেখতে পারি কি এশিরীয় ও বেবিলনীয় সভ্যতা কি হয়ে যায়, ছাই হয়ে যায়, তাই না? এশিরীয় এবং বেবিলিয়ন সভ্যতা কি হচ্ছে, ছাই হয়ে যায়। ওকে, পরেরটাই কি আছে দেখি। খদাগের উত্তরে বলছে, পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছে। পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছে। ওকে, দেখি আমরা কি বুঝিয়েছে আসলে। এই দেখো, আচ্ছা
দেখি, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি বুঝিয়েছেন প্রকৃতির বহমানতা চিরকাল কি হবে, বেঁচে থাকবে। তোমাদের আমি যেটা বললাম আসলে পাঠ পরিচিতি থেকে, যে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে রূপ, এগুলো কি হবে, চিরকাল থেকে যাবে, কিন্তু আমরা থাকবো না। এই জন্য বলছে পৃথিবীর এই সব গল্প বেঁচে থাকবে চিরকাল বলতে কবি বুঝিয়েছেন প্রকৃতির বহমানতা চিরকাল কি হবে, বেঁচে থাকবে, তাই না, চিরকাল বেঁচে থাকবে। ওকে, পৃথিবীর বহমানতা চিরন্তন, তাই না, পৃথিবীর বহমানতা কি চিরন্তন, সরি, প্রবাহমানতা কি চিরন্তন। ব্যক্তি মানুষ একসময় কি পৃথিবী ছেড়ে চলে যায়, ব্যক্তি মানুষ যেমন আমরা একসময় কি হব, পৃথিবী ছেড়ে চলে যাব। কবিও কি তার কবিতা এটাই তুলে ধরেছেন যে তিনি তো একদিন চলে যাবেন, তার জন্য কি সবকিছু থেমে থাকবে, কিছুই থেমে থাকবে না। কিন্তু চালতা ফুল আগের মতনই কি ভিজে শিশিরের জলে। কবি তার কবিতা এটাও বলেছে যে সে কি মারা যাবে, সে যখন মারা যাবে তখন কি চালতা ফুলগুলা, এই চালতা ফুলগুলা কি হবে, ভিজে যাবে শিশিরের জলে, নাকি না না ভিজানোর জন্য কি হবে, শোক পালন করতে পারে, তাই না, এরকম কিছু হবে, কিন্তু না, এরকম কিছু হবে না। লক্ষ্মী পেঁচা গান গায়, হ্যাঁ, লক্ষ্মী পেঁচা কি গান গাবে কবি মারা গেলে? অবশ্যই গাবে, তাই না, কারণ এটা কি একটা, এরা হচ্ছে একটা প্রাণীর ভিতর পড়ে, তাই না, এরা তো ওদের নিয়মে চলতে থাকবে, এরা তো আর ব্যক্তির জীবন বা ব্যক্তি মানুষের জন্য কি কোনো কিছু বন্ধ রাখবে না। আচ্ছা, খেয়া নৌকার যাতায়াত পৃথিবীর কলরব সবই কি হবে, চলতে থাকবে প্রকৃতির নিয়মে। যেমন দেখো যে একটা ঘাটে যখন নৌকা হচ্ছে বাঁধা থাকে, তাই না, ধরো তোমার মাঝিটা মারা গেল, মাঝি মারা গেলে কি ওই খেয়াঘাটে সবাই কি নৌকা বাঁধা বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে না, তারা কিন্তু আগের মতনই তাদের নৌকা ওইখানেই বাঁধবে, তাই না, এটাই বলেছে যে খেয়া নৌকা যাতায়াত পৃথিবীর কলরব সবই কি হবে, চলতে থাকে প্রকৃতির নিয়মে। তাই কবি বলেছেন পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ পৃথিবীর এই সব বহমানতা কালক্রমে কি হবে, চলতেই থাকবে। ওকে, ঠিক আছে, আমরা গদ আগে কি বলেছে, উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্য দিক ব্যাখ্যা করো। আমরা কি সাদৃশ্য দেখতে পাই? অবশ্যই আমরা হচ্ছে সাদৃশ্য দেখতে পাই। দেখি আমাদের উত্তরে কি আছে। তোমরা একটু গুছিয়ে লিখলে অবশ্যই অনেক সুন্দর নাম্বার পাবে, তাই না, অনেক সুন্দর নাম্বার পাবে, এবং তোমাদের টিচার কোথাও মার্ক কাটতে পারবে না। একটু গুছিয়ে লিখতে হবে, একটু বুঝে লিখতে হবে, যে কবিতাটা পড়বা কবিতার মানে কি বলছে, কবি কি বুঝিয়েছে, এটা একটু বুঝে লিখতে পারলেই কি হবে, সৃজনশীলে অনেক ভালো মার্ক পাওয়া যাবে। আচ্ছা, সেই দিন এই মাঠ কবিতার সাথে কি আছে, উদ্দীপকের উল্লেখিত প্রকৃতির বহমানতার দিকটি কি সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, সেই দিন এই মাঠ কবিতায় বলা হয়েছে কি প্রকৃতির চলমানতা অবিনশ্বর, তাই না, প্রকৃতির কি চলমানতা কি অবিনশ্বর, প্রকৃতির চলমানতা কি অবিনশ্বর। মানুষ একসময় পৃথিবী ছাড়তে বাধ্য হয়, কিন্তু প্রকৃতিতে থাকে কি চিরকালের ব্যস্ততা, মাঠে ঘাটে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতে শিশির, লক্ষ্মী পেঁচা ডাক, খেয়া নৌকা ছুটে চলে থেমে যায় না, কোথাও থাকে না ব্যক্তি মানুষের মৃত্যুর রেশ, সত্য হয়ে ওঠে কেবল পৃথিবীর বহমানতা। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে আমরা মারা যাব, কিন্তু আমাদের জীবনের এছাড়া বাকি সবকিছু কি চলতে থাকবে তার নিয়মে। তুমি ধরো পৃথিবী তার নিয়মে চলবে, প্রকৃতি তার নিয়মে চলবে, পশু পাখি, আমাদের চারপাশে যেসব পশু পাখি আছে তারাও কি তার নিয়মে চলবে, কিন্তু মারাটা কে যাব, আমি যাব। সো এখানে এই জিনিসটাই হচ্ছে কবি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আর উদ্দীপকেও কি বুঝিয়েছে দেখো, অপু, দুর্গা সহ আরো অনেকেই কি প্রকৃতির লালিত সন্তান, প্রকৃতির স্বাভাবিক নিয়মে এরা কি হয়, প্রকৃতি থেকে হারিয়ে যায়, কিন্তু প্রকৃতি চিরকালই কি হয়, নানা রূপে রসে গন্ধে বর্ণে বিরাজমান থাকে, সুন্দর নির্মল প্রকৃতি প্রাণবন্ত থাকে। তাই উদ্দীপকও সেই দিন এই মাঠ কবিতার পর্যালোচনা করলে আমরা কি দেখতে পাবো, প্রকৃতির বহমানতার সাদৃশ্য খুঁজে পাবো, তাই না। তাহলে আমরা উদ্দীপকও যে জিনিসটা লক্ষ্য করলাম, এবং আমাদের হচ্ছে কবিও যে জিনিসটা বলছে কি দুইটাই কি সাদৃশ্যপূর্ণ, তাই না, একই জিনিস দুজন দুভাবে বুঝিয়েছে আমাদের মাঝখানে। আমরা ঘ দাগের কোশ্চেনটা দেখি কি আছে।
কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ঠিক আছে, আমরা বিশ্লেষণ করি। কি আছে? প্রকৃতির সাথে মানুষের কি অস্থায়ী সম্পর্কের মাধ্যমে সভ্যতার বিবর্তন ঘটেছে। প্রকৃতির সাথে মানুষের অস্থায়ী সম্পর্কের মাধ্যমে সভ্যতার বিবর্তন ঘটেছে, এই ধারণা সেই দিন এই মাঠ কবিতায় যেমন রয়েছে তেমনই রয়েছে কি উদ্দীপকে। দুটোরই ধারণা কি একই জিনিস, তাই না? ওকে, সেই দিন এই মাঠ কবিতার কবি জীবনানন্দ দাশ তুলে ধরেছেন প্রকৃতির অবিনশ্বরতার কথা। মানুষ প্রকৃতিরই সন্তান, প্রকৃতির সাথে এক হয়ে কি হয়, মানুষ গড়ে তোলে নতুন সভ্যতা। মানুষ একসময় কি হবে, মারা যাবে, তাদের নির্মিত সভ্যতাও কি হবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রকৃতি থাকে কি অটল অবিচল। মানুষ একসময় মারা যাবে, আমাদের যে সভ্যতাগুলো আছে এগুলোও কি হবে, একসময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রকৃতির যেই অটল বা অবিচল এগুলো কি একই থাকবে, তাই না? আলোচ্য উদ্দীপকে প্রকৃতিকে জীবন্ত চরিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ প্রকৃতির মধ্যে কি থাকে, এক গতিময়তা বিদ্যমান। ফুল ফোটে, ঝরে, আবার ফোটে। অপু দুর্গা সহ অনেকেই কি প্রকৃতির সন্তান হিসেবে জন্ম নেয়, আবার তারা কি হবে, চলেও যায়, আরেক প্রজন্ম এসে তাদের স্থান দখল করে, তাই না? আমরা চলে যাব, আমাদের পরে কি আসবে, আরো একটা জেনারেশন আসবে, তারা কি করবে, আমাদের জায়গায় অবস্থান করবে। প্রকৃতিতে যেন ভাঙা গড়ার খেলা চলতে থাকে। ঠিক আছে, মানুষ মরে যায় কিন্তু প্রকৃতি তার স্বরূপে বিরাজমান থাকে। সব ভাঙা গড়া, জন্ম মৃত্যু সবকিছুকেই কি প্রকৃতির ধারণ করে। সভ্যতা বিবর্তনের সাথে তাই প্রকৃতির সম্পর্ক কি থাকে, বিদ্যমান থাকে। সব পরিবর্তন বিবর্তনের মধ্যেও কি হয়, প্রকৃতি তার সৌন্দর্যকে ধরে রাখে। মানুষের গড়া বিভিন্ন সভ্যতার নিদর্শনও যেন প্রকৃতির উপাদান হয়ে ওঠে। মানুষের জীবন নতুন নতুন সভ্যতার উন্মেষ ঘটায়, সেগুলোও কি হয়, এ সময় ধ্বংসপ্রাপ্ত হয়, তবু প্রকৃতি থাকে নির্বিকার। আলোচ্য কবিতা ও উদ্দীপক আমাদের সেই ইঙ্গিতই দেয়, তাই না? দুজনের ইঙ্গিতের ধরন কি একই, যে আমাদের আসলে মৃত্যু হবে, আমাদের জায়গায় অন্য কেউ এসে অবস্থান করবে, কিন্তু প্রকৃতি তার নিয়মে চলতে থাকবে, পৃথিবী তার নিয়মে চলবে, প্রকৃতির যে সৌন্দর্য এগুলো চলে যাবে। তারপরে হচ্ছে নদীতে যে নৌকা বয় এগুলোও চলতে থাকবে। এগুলা হচ্ছে কি সবকিছুই প্রকৃতির সাথে জড়িত, কিন্তু মানুষ মরণশীল, আমরা মারা যাব, কিন্তু প্রকৃতির কোনো কিছুই কি হবে না, ধ্বংস হয়ে যাবে না, সেগুলো আরো কি নতুন করে সুন্দর করে সেজে উঠবে, কিন্তু আমাদের জায়গা থাকবে না, আমাদের জায়গায় অন্য কেউ অবস্থান করবে। ওকে, তাহলে একটা সৃজনশীল তাহলে শেষ হলো। এবার আরেকটা সৃজনশীল দেখি আমরা। কি বলেছে এবার উদ্দীপক, মনে হয় একদিন আকাশের শুকতারা দেখিব না, আর দেখিব কি হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাঁক কি আসে। আচ্ছা, এখানে এক ঝাড় জোনাকি না কখন নিভে যায়, দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন। শুকনো বাঁশের পাতা ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আধার। আমার চোখের কাছে লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার, তাই না? এখানে কি বলছে যে আকাশের শুকতারা দেখবো না এক সময়, হেলেঞ্চার ঝোপ থেকে যেই জোনাকি গুলা আসে, তাই না? রাতের অন্ধকারে দেখা যায়, গ্রামে গেলে, আমরা শহরে এগুলো দেখতে পাই না, বাট গ্রামে গেলে কিন্তু এই সব প্রকৃতির আসলে যে সৌন্দর্য এগুলো আমরা সবকিছু দেখতে পাই। এগুলা কি সে কখন এক সময় কি হবে, নিভে যাবে, তাই না? সে আর দেখতে পাবে না। দেখিব না আমি আমার সেই পরিচিত বাঁশবন। যেমন গ্রামের বাড়িতে কি থাকে, বাসা বাড়ির পাশেই হচ্ছে বাঁশের কি থাকে, একটা ঝোপ থাকে, তাই না? সেটাও কি সে দেখবে না। আচ্ছা, ঠিক আছে, এবার আমাদের ক দাগের কোশ্চেনে আছে কি বলেছে, আমরা এটা একটু দেখি। কি বলেছে, লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয় তোমাদের কবিতায় এবং পাঠ পরিচিতিতে। এটা হচ্ছে আমরা পড়েছি, কি পড়েছি, লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয় বলো তো? লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়, দেখি উত্তরে কি আছে। লক্ষ্মী পেঁচার কণ্ঠে মঙ্গল বার্তা ধ্বনিত হয়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা, এবং এই প্রশ্নটা অনেকবার আসে।
তারপরে একটা কি আছে, খদাকে কি বলেছে, খদাকে বলেছে সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছেন সেই দিন এই মাঠ কবিতায়, তাই না? সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছে, দেখি সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছেন আমাদের। সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি হচ্ছে জগতের সৌন্দর্যের মতো মানুষের স্বপ্নে বেঁচে থাকাকে বুঝিয়েছে, তাই না? সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি জগতের সৌন্দর্য এবং মানুষের স্বপ্ন, আমি তোমাদের কি বললাম পাঠ পরিচিতি পড়ার সময়, যে আমাদের স্বপ্ন কিন্তু বেঁচে থাকে এবং প্রকৃতির সৌন্দর্য বেঁচে থাকে, এটাই আসলে কবি বুঝিয়েছে। সেই দিন এই মাঠ কবিতায় কবি বলেছে যে বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই কি হারিয়ে ফেলবে না, কারো মৃত্যুতেই কি পৃথিবীর গতিময়তা ও প্রকৃতির স্বাভাবিকতা কোনো ব্যাঘাত ঘটে না। কবি মনে করেন তিনি না থাকলেও লক্ষ্মী প্যাঁচার গান বন্ধ হবে না, পৃথিবীর সবকিছুই কি তার নিয়মে স্বাভাবিকভাবেই কি চলতে থাকবে। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের কি নেই, মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও কি মৃত্যু নেই। তোমাদের হচ্ছে আমি পাঠ পরিচিতিতে যতগুলা কথা বলেছি এই সবগুলো কথাই কি এখানে হচ্ছে লেখা আছে, তাই না? সবগুলো কথা হচ্ছে এখানে লেখা আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাটা শোনো তাহলে খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবা এবং তোমরা নিজেরাই হচ্ছে সৃজনশীলের উত্তর করতে পারবা। আমরা গদাগের প্রশ্ন দেখি কি আছে। সেই দিন এই মাঠ কবিতার মৌলিক প্রেরণা উদ্দীপকের চিত্রকল্পে কিভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো, দেখি বর্ণনা করি আমরা, কি বলেছে। সেই দিন এই মাঠ কবিতার মৌলিক প্রেরণা উদ্দীপকের চিত্রকল্পে প্রকৃতির চিরকালীন সৌন্দর্য চেতনার মাধ্যমে কি হয়েছে, ফুটে উঠেছে। প্রকৃতির সৌন্দর্য চেতনা চির প্রবাহমান, প্রকৃতির সৌন্দর্যের চেতনা কি চির প্রবাহমান, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য ও আনন্দের কোনো কি নেই, শেষ নেই। প্রকৃতির যে সৌন্দর্য এটা আমরা আসলে শহুরে জীবনে আমরা বুঝতে পারি না, বাট গ্রামে যাও তুমি দেখো যে প্রকৃতির এত সুন্দর রূপ, এগুলা কি আমরা আসলে আমাদের শহরমুখী জীবনগুলোতে আমরা এগুলা দেখতে পাই না। আমরা সারাদিন দেখি কি এই গাড়ি চলতেছে, এই সবার ব্যস্ত জীবন, তাই না? কিন্তু প্রকৃতির যে আসলে একটা সৌন্দর্য এটা আমরা কোথায় পাবো, আসলে গ্রামে গেলে পাবো। এটাই বলছে যে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য আনন্দের কোনো কি শেষ নেই। মানুষ ও মানুষের তৈরি সভ্যতা ধ্বংস হলেও মানুষের কীর্তি থেকে যায়, মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষের তৈরি যে সভ্যতাগুলো ওইগুলো কি ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষের যে কীর্তি এগুলো কি সারা জীবন থেকে যাবে। উদ্দীপকে প্রকৃতির চিরকালীন সৌন্দর্য চেতনার দিকটি প্রকাশ পেয়েছে। সব থেকে কি প্রকাশ পেয়েছে আমাদের কবিতায় চেয়েছিল, তাই না? কিসের দিকটি প্রকাশ পেয়েছে, সেটা কি সৌন্দর্যের চেতনার দিকটি প্রকাশ পেয়েছে। এখানে প্রকৃতির চিরন্তনতার যে পরিচয় পাওয়া যায় তা সেই দিন এই মাঠ কবিতায় প্রতিফলিত সৌন্দর্য চেতনার সঙ্গে কি সাদৃশ্যপূর্ণ। সেই দিন এই মাঠ কবিতায় কবি একদিকে ধ্বংস অন্যদিকে কি প্রকৃতির বিনির্মাণের কথা বলেছে। কি সেদিন এই মাঠে বলেছে না যে একদিক ধ্বংস হয়ে যাবে এবং আরেকদিক কি সুন্দরভাবে তৈরি হবে, এটার কথাই তো বলেছে। প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য ও ঐশ্বর্য দিয়ে কি করবে, মানুষের স্বপ্ন স্বাদ ও কল্পনাকে কি করবে, তৃপ্ত করে যায়। প্রকৃতির এই দিকটি উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত হয়েছে, আমাদের উদ্দীপক যেটা বলেছে এবং আমাদের কবিতার অংশও কি একই কথাই বলা হয়েছে। এখানে কবি প্রকৃতির যে বৈচিত্র্যময়তা প্রত্যক্ষ করেছেন তা আবার পারবেন কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত, কারণ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে কি হয়, হারিয়ে যাওয়ার প্রকৃতির সৌন্দর্যের কোনো কি থাকে না, পরিবর্তন হয় না। উদ্দীপকের কবি হারিয়ে গেলে প্রকৃতির কিছুই কি তিনি দেখবেন না, তাই না? কবি মারা যাবে তখন কি তিনি সৌন্দর্য কি আর দেখতে পাবেন না, অথচ সেগুলো কি অবিকল থেকে যাবে। এই চেতনা সেই দিন এই মাঠ কবিতার প্রকৃতির চিরকালীন চেতনার সঙ্গে কি সাদৃশ্যপূর্ণ। ওকে, আচ্ছা ঘদাগের প্রশ্নটা হচ্ছে আমরা দেখে আসি কি বলেছিল। ঘদাগে বলেছিল উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতা উভয় ক্ষেত্রেই কি কবির জীবন তৃষ্ণাকে অভিন্ন বলা যায় কি, তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও, তাই না? যুক্তি দিতে বলেছে, দেখি আমরা যুক্তি দিতে পারি কিনা।
উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতায় উভয় ক্ষেত্রেই কি কবির জীবন তৃষ্ণাকে পুরোপুরি এক ও অভিন্ন বলা যায় না। এক ও অভিন্ন কি বলা যায় না। ঠিক আছে, পৃথিবীতে কি মানুষ এবং মানুষের তৈরি সভ্যতা চিরস্থায়ী নয়। সময়ের ব্যবধানে কি মানুষ যেমন মৃত্যুবরণ করে, তেমনই কি মানুষের তৈরি সভ্যতাও কি বিলীন হয়ে যায়। বেঁচে থাকে কেবল মানুষের স্বপ্ন, যা প্রকৃতির সঙ্গে চির প্রবহমান। সেই দিন এই মাঠ কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের মধ্যে সভ্যতার ধ্বংস ও বিনির্মাণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। মানুষ এবং মানুষের তৈরি সভ্যতা নশ্বর হলেও প্রকৃতি কি অবিনশ্বর। তোমাদের হচ্ছে যে কোনো কবিতায় তোমরা হচ্ছে মনে রাখার জন্য এই জিনিসটা সব থেকে বেশি মনে রাখবা, মানুষের তৈরি সভ্যতা কি নশ্বর হলেও প্রকৃতি অবিনশ্বর। এটা হচ্ছে আমাদের আসলে পুরো সেই দিন এই মাঠ কবিতার একটা চিত্র, হচ্ছে এই জিনিসটা দেখলেই হচ্ছে বোঝা যায়। আচ্ছা, এই চেতনার সঙ্গে কি হবে, উদ্দীপকের চেতনাগত মিল থাকলেও কবিতায় কবি মানুষের স্বপ্নের অবিনশ্বরতার যে কথা বলেছে তা উদ্দীপকে নেই। হ্যাঁ, ইয়েস, কবিতায় হচ্ছে আমাদের মানুষের প্রকৃতির যে অবিনশ্বরের কথা বলেছে সেটা কি আমাদের উদ্দীপকে নেই। শুধু কি আছে যে আমাদের উদ্দীপকে আসলে কি ছিল, আমরা আবার একটু যদি দেখি তাহলে ক্লিয়ার করতে পারবো। আমাদের উদ্দীপকে ছিল কি, কবি মারা যাবে, সে কি দেখতে পারবে না, প্রকৃতির যে সৌন্দর্য গুলা ছিল, তাই না, শুকতারা দেখতে পাবে না, সে হচ্ছে জোনাকি দেখতে পাবে না, সে হচ্ছে তার পরিচিত বাঁশবাগানটা দেখতে পাবে না, শুকনো বাঁশের পাতায় ছাওয়া মাটি হয়ে গভীর আধার আমার চোখের কাছে, মানে এই জিনিসগুলো কি হবে, কবি হচ্ছে দেখতে পাবে না, তাই না। এখানে শুধু সে কি দেখতে পাবে না এটাই হচ্ছে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু আমাদের কবিতায় তো আর এটা প্রাধান্য দেয়নি, তাই না। কবিতায় কি দুটো জিনিসের প্রাধান্য দিয়েছে, একটা হচ্ছে মানুষের কি দিয়েছে, মানুষের তৈরি সভ্যতা নশ্বর হলেও প্রকৃতি কি অবিনশ্বর, দুটো জিনিসেরই প্রাধান্য দিয়েছে, আর কবিতায় একটি জিনিসের প্রাধান্য বেশি দিয়েছে। আচ্ছা, এবার কি আছে, সেই দিন এই মাঠ কবিতার মূল বক্তব্য হচ্ছে এই পৃথিবীতে কি মানুষের মৃত্যু আছে কিন্তু প্রকৃতির সৌন্দর্যের মৃত্যু নেই। মানুষের স্বপ্ন ও প্রকৃতির মতো অমর, প্রকৃতির সৌন্দর্য রেখে মানুষ হারিয়ে যাওয়ার বিষয়টি উদ্দীপক ও কবিতায় অভিন্নভাবে প্রকাশ পেয়েছে। তবে উভয় ক্ষেত্রে কবির জীবন তৃষ্ণা অভিন্ন নয়, কারণ কবিতায় কবি মানুষ ও মানুষের তৈরি সভ্যতা হারিয়ে গেলেও মানুষের স্বপ্ন টিকে থাকার যে কথাটা বলেছে তা কি উদ্দীপকে নেই, তাই না। মানুষ এবং মানুষের তৈরি সভ্যতা হারিয়ে গেলেও মানুষের স্বপ্ন যে টিকে থাকে এটা কি আমাদের উদ্দীপকে ছিল না, তাই না। শুধু কবি হচ্ছে কি কি দেখতে পাবে না বা কবি না থাকলে কি হবে এটাই সে বুঝিয়েছে, কিন্তু কবিতায় কিন্তু দুটো জিনিস বুঝিয়েছে, যে আমাদের আসলে কবি না থাকলে কি হবে, কবি না থাকলে আমাদের যে প্রকৃতির সৌন্দর্য এটা যে থেকে যাবে, এটা হচ্ছে আমাদের কবিতায় দুটো জিনিসই ক্লিয়ার করে বুঝিয়েছে। কিন্তু এই উদ্দীপকে কি শুধু কবি না থাকলে কি থাকবে না, সে কি কি দেখবে না, এটাই হচ্ছে সব থেকে বেশি বুঝিয়েছে। ওকে, আমরা হচ্ছে দুটো সৃজনশীল খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, তাই না। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি প্রথম থেকে দেখো তাহলে খুব ক্লিয়ার ভাবে জিনিসটা বুঝতে পারবা এবং নিজেরা যে কোনো সৃজনশীলের উত্তর করতে পারবা। শোনো, সৃজনশীল লেখা আসলে অনেক বেশি কঠিন কিছু না। আমরা কি করি, আমরা হচ্ছে তাড়াহুড়া করে লিখতে যেয়ে শুধু উদ্দীপক তুলে দিই আর যা আছে নিজের মাথায় যা আসে ওটা হচ্ছে লিখে দিই, কিন্তু আমরা যদি একটু ধৈর্য নিয়ে হচ্ছে পড়ে যাই, একটু কষ্ট করে যদি এই কবিতাটা বুঝে যাই, যে দেখো তোমাদের জন্য যে আমরা যে ক্লাস নিচ্ছি, তাই না, এই ক্লাসে আমরা তো বলে দিচ্ছি তোমাদের কবিতার ডিটেলস বলে দিচ্ছি, পাঠ পরিচিতি পড়িয়ে দিচ্ছি, কবি পরিচিতি পড়িয়ে দিচ্ছি, এত সুন্দর করে যে বোঝাই দিচ্ছি, এটা যদি তোমরা একটু কষ্ট করে দেখে যাও বা নিজেরা একটু যদি বোঝার চেষ্টা করো পড়ে, তাহলে কি হবে, তোমাদের যে কোনো সৃজনশীল আসলে তোমরা সুন্দর করে উত্তর করতে পারবা। শুধু আমরা যদি খাতা পড়ে লিখে গেলাম ওখানে কখনোই টিচার নাম্বার দেয় না। তোমার কবিতার তুমি মূল থিম যেটা বুঝিয়েছে এটাই যদি না লিখতে পারো তাহলে টিচার তোমাকে আসলে কোথায় নাম্বার দিবে বলো, কোথাও নাম্বার দিবে না। ওকে, এবার আমরা একটু এমসিকিউ সলভ করি, তাই না। দেখি কি আছে। প্রথম এমসিকিউতে কি আছে, কোন সভ্যতা ধুলো হয়ে আছে, কোন সভ্যতা আসলে ধুলো হয়ে আছে, তাই না।
কোন সভ্যতা ধুলো হয়ে আছে, এটা আমাদের একদম কবিতার সব থেকে লাস্টের লাইনে ছিল। কি ছিল? এশিরিয়া সভ্যতা। এবং আরেকটা ছিল এশিরিয়া সভ্যতা ছিল, এবং আরেকটা কি ছিল? ব্যাবিলিয়ন সভ্যতা। এই দুটো ছিল। কিন্তু এই দেখো ব্যাবিলনীয় এই জিনিসটা কিন্তু হবে না, এটাই অনেকে ভুল করবা। তখন চিন্তা করবা যে এইটা আর এইটা, এই দুটো তো একই জিনিস, তাহলে কেন টিচার এই দুটো জিনিসই দিল? কিন্তু কি দেখো, আমাদের কি বানানের পার্থক্য আছে, তাই না? এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য কি আমরা একটা জিনিস পড়লেই যে হুট করে দাগাই দিয়ে আসবো না, আমরা ওই জিনিসটা পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়বো যে আসলে বানানের কি আছে। কারণ তোমার এইসব জিনিসের সব কিছু তুমি হচ্ছে কবি পরিচিতিতে যে জিনিসগুলো পড়বা, যে লেখকের পিতামাতার নাম, মাতার নাম কি করবে, তোমাকে একই জিনিসেই 4 বার দিবে, কিন্তু এমন ভাবে ঘুরাই দিবে তুমি সঠিক উত্তর জানো কিন্তু লিখতে পারবা না বা দাগাতে পারবা না, কারণ ওটা হচ্ছে ভুল করবা। এই জন্য কি করতে হবে, আমাদের আঁকা রসিকা সবকিছু খুব সুন্দর করে দেখতে হবে, তাই না? ওকে, দ্বিতীয়টা কি আছে? সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। পঙ্গক্তিতে কবি আসলে মাঠ বলতে কি বুঝিয়েছে, তাই না? সেই দিন এই মাঠ কবিতা স্তব্ধ হবে না কো জানি। আচ্ছা, মাঠ বলতে কি বুঝিয়েছে কবি আমাদেরকে? আসলে মাঠ বলতে কি বুঝিয়েছে? মাঠ বলতে কি বুঝিয়েছে? জীবন প্রবাহ, সভ্যতার অবস্থান, মানুষের স্বপ্নভূমি, নাকি প্রাকৃতিক সৌন্দর্য? কবির একদম প্রথম লাইনেই ছিল এই লাইনটা, যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। হ্যাঁ, এইটাই মাঠ বলতে আসলে কবি কি বুঝিয়েছে? মাঠ বলতে বুঝিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে, তাই না? মাঠে কি করে আমরা দেখতে পারি, তাই না? বিভিন্ন মাঠে কি বাচ্চারা খেলা করছে, এক সাইড গ্রামে গেলে দেখতে পারবা যে খেলা করছে, আরেক সাইডে কি করছে, কেউ গল্প করছে, কেউ অন্য কোনো কাজ করছে। এটার যে প্রাকৃতিক আসলে একটা সৌন্দর্য, এটাই হচ্ছে মাঠে তিনি তুলে ধরেছেন। দ্বিতীয়টা দেখি, 3 নম্বরটা দেখি। এশিরিয়া ধুলো আজ, এখানে এশিরিয়া কিসের প্রতীক? ওকে, রহস্যময় সৌন্দর্য, নাকি শাসক প্রকৃতি, ক্ষয়িষ্ণু সভ্যতা, নাকি বিচিত্র বিবর্তন? এই 4টার মধ্যে আসলে কোনটা হতে পারে? উত্তর হবে তোমাদের ক্ষয়িষ্ণু সভ্যতা। কারণ কি, তোমাদের প্রথমে বলেছি ক্ষয়িষ্ণু মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, তাই না? বা ক্ষয় হয়ে যাওয়া। এজন্য কি এশিরীয় সভ্যতা কি হয়, ধ্বংস হয়ে যায় বা ছাই হয়ে যায়, এটা বুঝিয়েছে। এই জন্য এটার উত্তর কি হবে? ক্ষয়িষ্ণু সভ্যতা হবে। তারপর এটা কি আছে দেখি। মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? এটা তোমাদের হচ্ছে আমি যখন দ্বিতীয় উদ্দীপকটা পড়াই, ওটার প্রথম কোশ্চেনই ছিল মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়। কার কণ্ঠে ধ্বনিত হয়? তোমাদের হচ্ছে একটা ফুল গাছের নাম এবং একটা হচ্ছে প্রাণীর নাম ছিল। সেটা কি? একটা লক্ষ্মী প্যাঁচা, আরেকটা ফুল গাছের নাম কি ছিল? চালতা গাছ, তাই না? চালতা ফুল ছিল এবং লক্ষ্মী প্যাঁচা ছিল। এই দুটা সবসময় দাগিয়ে রাখবা, কারণ এই দুটা থেকে কোশ্চেন আসবে। তাহলে এখানে কি হবে? মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়? লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে। ঠিক আছে, আরটা কি আছে দেখি। সেই দিন এই মাঠ কবিতার কোন চরণে সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? সভ্যতা ক্ষণস্থায়ী কোনটায় বোঝানো হয়েছে? সেই দিন এই মাঠ কবিতা কোন চরণে সভ্যতা ক্ষণস্থায়ী? সেদিনও দেখিবে স্বপ্ন আমি চলে যাব বলে, চারিদিকে শান্ত বাতি, নাকি এশিরীয় ধুলো আজ ক্ষণস্থায়ী, তাই না? কি হবে? আমি চলে যাব বলে, নাকি এশিরীয় ধুলো আজ? কোনটাকে বোঝায় আমাদের? এশিরীয় ধুলো আজ, এশিরীয় ধুলো আজ। ওকে, পরেরটা দেখি। সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি ছিল? সেদিন এই মাঠ কবিতার মূল ভাব কি ছিল? প্রকৃতির সৌন্দর্য কি চিরস্থায়ী? ইয়েস, প্রকৃতির সৌন্দর্য কি হবে? চিরস্থায়ী। নেক্সট কি বুঝিয়েছে? বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি কে? কবি পরিচিতিতে আমরা এটা পড়েছি যে আধুনিক জীবন চেতনার কবি কে ছিল? কে ছিল? আচ্ছা, আমাদের এখানে অপশন ভুল আছে। কে ছিল আমাদের?
এই যে কে ছিল? কে ছিল আমাদের এখানে? জীবনানন্দ দাশ হচ্ছে কি সেই দিন এই মাঠ কবিতাটি লিখিয়েছে, কিন্তু আমাদের এখানে অপশন আসেনি। ওকে, আচ্ছা এই যে এখানে আমাদের এই অপশনটা কি আসছে? ভুল আসছে। এই দুটো অপশন কি এক চলে আসছে, ঠিক আছে? এর জন্য কি হবে? জীবনানন্দ দাশ হবে। ওকে, পরেরটা দেখি কি আছে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এটা কি বলেছে? মাঠ বলতে, আচ্ছা একই কোয়েশ্চেন আবার দিয়ে দিছে আমাদের। কি বলেছে? আমরা একটু আগে উত্তর করেছি প্রাকৃতিক সৌন্দর্য। ওকে, তারপরটা কি হচ্ছে? আমি তো মরে যাব রেখে যাব সবই। এটা একটা গান। ওকে, যারা শুনে নেই তারা ইউটিউব থেকে শুনে নিবে। আমি তো মরে যাব রেখে যাব সবই, গানের কথার সাথে সেই দিন এই মাঠ কবিতার কোন ভাবের ইঙ্গিত আছে? বলো, কোন ভাবের ইঙ্গিত থাকতে পারে? মানুষের কি স্বপ্নময়তা, নাকি প্রকৃতির বহমানতা, মৃত্যু চেতনা, নাকি হচ্ছে কৃত্রিমতার ধ্বংস? কোনটা হতে পারে এই চারটার ভিতর? আমি তো মরে যাব রেখে যাবই সবই, কি হবে? মৃত্যু চেতনাকে বুঝিয়েছে। ওকে, এরপর কি আছে? সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে? কোনটি? এটা পড়েছিলাম তাই না? চালতা ফুল। ওকে, আচ্ছা, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এই সব গল্প দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? কোনটিকে বোঝানো হয়েছে? আমাদের মানুষের বিচরণ, সৌন্দর্যের উপমা, প্রাণের প্রবাহ, নাকি সভ্যতা নিত্য অনুষঙ্গ? কোনটাকে বুঝিয়েছে? আমাদের সৌন্দর্যের উপমাকে বুঝিয়েছে। ওকে, আচ্ছা, কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছে? চালতা ফুল। একই প্রশ্ন দুইবার আসলে দিয়ে দেওয়া হয়েছে, তাও দেখি আমরা কি বুঝিয়েছে। চালতা ফুল, এটা মনে রাখবা। দেখছো তাহলে কতবার আসে এই একই কোশ্চেন, যে কবি শিশিরের জলে কোন ফুল ফোটার কথা বলেছে? চালতা ফুল। আচ্ছা, সেই দিন এই মাঠ কবিতার কবি বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টিকে উপস্থাপন করেছেন? বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টিকে উপস্থাপন করেছে? প্রকৃতি কি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যকে উপস্থাপন করেছেন। ওকে, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছে? প্রকৃতির এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কি বুঝিয়েছে? কি বুঝিয়েছে? প্রকৃতির অবিনশ্বরতা, বিস্ময়কর সৌন্দর্য, নাকি অসাধারণ ঐতিহ্য, নাকি ক্ষয়িষ্ণু হওয়া? প্রকৃতির কি অবিনশ্বরতা, পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল। তাহলে কি বুঝিয়েছে? প্রকৃতির অবিনশ্বরতা। ওকে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই হচ্ছে কি হলো, শেষ হয়ে গেল। ওকে, তোমাদের যতটুকু পড়িয়েছি আমার মনে হয় খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা একটু যদি ক্লিয়ারলি শুনো বা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমরা খুব সুন্দর করে এই সেই দিন এই মাঠ কবিতা থেকে যে কোনো কোশ্চেন আসলেই তোমরা কি করতে পারবে? সলভ করতে পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে।